প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা সবাইকে আজকের গ্রামারের বিশেষ এই পর্বে স্বাগতম। ইংলিশ গ্রামারে তোমাদের 11টি প্রশ্ন রয়েছে। এই 11টি প্রশ্নের উপর তোমাদের 60 মার্কস অর্থাৎ 60 নম্বর রয়েছে। ধারাবাহিকভাবে আমি 1 থেকে 11 প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের এই 1 ঘন্টার ভিডিওতে আমি কোশ্চেন নং 1 কিভাবে সলভ করতে হয়, বিভিন্ন প্রশ্ন যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আমি সমাধান করব। এই সমাধান করতে গিয়ে আমি রুলস ব্যাখ্যা করব, ফলে পরবর্তীতে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্ন অনেক সময় এই প্রশ্নগুলো রিপিট হয়, বারবার আসে। যদি আসে তাহলে তো ভালো কথা, আর যদি নাও আসে পরবর্তীতে এই ধরনের প্রশ্ন উত্তর তারা দিতে পারবে, কারণ এই বিষয়টি সম্পর্কে তাদের সম্যক ধারণা হয়ে যাবে। পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিনিং এবং রুলস তাদের শেখা হয়ে যাবে। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই ওয়ার্ড মিনিং, ওই জিনিসটি সম্পর্কে ধারণা থাকা, পাশাপাশি গ্রামাটিক্যাল রুলস জানা খুবই জরুরি। আর এই 1 ঘন্টার ভিডিওতে আমি চেষ্টা করেছি সর্বাত্মকভাবে কিভাবে এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের শেখানো যায়, এই বিষয়টি সম্পর্কে কিভাবে ধারণা দেওয়া যায় এবং রিলেটেড গ্রামাটিক্যাল রুলসগুলো আমি আলোচনা করেছি। আশা করি তোমাদের 5 মার্কসের জন্য এই ভিডিওটি অনেক সহায়ক হবে, এমনকি এখান থেকে কমন পড়ারও সম্ভাবনা রয়েছে, কারণ আমি যেই প্রশ্নগুলো নিয়েছি সেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। চলো আমরা শুরু করি আজকের এই পর্বটি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 1 নং প্রশ্নটি রয়েছে সেটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে, সেটা আমরা সলভ করব। আমাদের প্রথম কাজ হলো এখানে যে অপশনগুলো আছে সবগুলো অপশন প্রথমেই পড়ে ফেলানো। যেমন ইনডিসক্রিমিনেট রয়েছে, ফর, অ্যান্ড, সাস্টেইন, অ্যান্টিসিপেট, ডিজাস্টার, দ্য, টু, ইরোজন, ইম্পারেটিভ। ইংরেজি শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, এগুলো কীরকম অর্থ হতে পারে সেটা সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদেরকে এই যে নিচে যে প্যাসেজটি দেওয়া আছে প্যাসেজটি একটু পরে নিতে হবে, তাহলে এই ওয়ার্ডগুলো বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ বের করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস স্পেশালি এনভায়রনমেন্ট। আমরা বুঝতে পারছি যে এটা পরিবেশ সংক্রান্ত আছে, পরিবেশ নিয়ে কথা বলবে এখানে। ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ, ফিডিং খাওয়ানো, এভার গ্রোয়িং পপুলেশন ক্রমবর্ধমান যে জনসংখ্যা, ড্যাশ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ড্যাশ দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তাদের জন্য কি সমস্যার সম্মুখীন হতে পারি, কি ধরনের প্রবলেম আমাদের সামনে অপেক্ষা করছে, এই নিয়ে এই প্রশ্নে আলোচনা করা হয়েছে। আমাদের কৃষিখাত নিয়ে আলোচনা করা হয়েছে, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে, শিল্পায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে এখানে লেখা রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিভার ইরোজন হবে, নদী ভাঙ্গন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে এটা কি কি ডিজাস্টার আমাদের জন্য রয়েছে, আগামী শতাব্দীতে বা আগামী দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো এবার আমরা একটু সলভ করি। তাহলে জিনিসটা সম্পর্কে ধারণা পেলাম, ধারণা নিয়ে তারপর আমাদেরকে ওয়ার্ড মিনিংয়ে যেতে হবে। ইনডিসক্রিমিনেট নির্বিচারে বা বিচারহীনভাবে, ফর জন্য, অ্যান একটি, সাস্টেইন ধরে রাখা, অ্যান্টিসিপেট ধারণা করা, অনুমান করা, ডিজাস্টার দুর্যোগ, দা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, টু প্রিপোজিশন, ইরোজন ক্ষয়, ইম্পারেটিভ অবশ্য পালনীয়। তাহলে আমরা কি বলবো এখানে, ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছরকে সেঞ্চুরি বলা হয়। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এখানে অ্যামিজার রয়েছে, অ্যামিজারের পর ভার্ব থাকলে ভার্বের 2টি রূপ হয়ে থাকে। এটি ইম্পারেটিভ, ধারণা করা হয় যে, তাহলে অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস, নতুন শতাব্দী মোকাবেলা করতে যাচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ, স্পেশালি বিশেষভাবে এনভায়রনমেন্টাল
কি হতে পারে? ডিজাস্টার। আমরা পলিউশন ওয়ার্ডটা যদি এখানে খুঁজে পেতাম তাহলে খুব ভালো হতো। এনভায়রনমেন্টাল ডিজাস্টার, পরিবেশগত বিভিন্ন বিপর্যয় আসবে। ফিডিং, খাওয়ানো, দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ, এই যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা বেড়ে চলেছে সেই লোকগুলোকে খাবার দেওয়া ইজ ড্যাশ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ। আমরা সাধারণত জানি যে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলোকে অর্ডিনাল নাম্বার বলা হয়, এদের পূর্বে দা ব্যবহার করতে হয়। Population is the first and foremost challenge for Bangladesh. It is very difficult to the current level of agricultural production. বর্তমান যে উৎপাদন হচ্ছে সেগুলোকে ধরে রাখা, তাহলে এখানে ধরে রাখা ইংরেজি হলো সাস্টেইন। ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রিডিউসড। আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। ডিউ টু, এটা সবসময় একসাথেই থাকে। ডিউ টু মানে কারণে, জন্য। তাহলে ডিউ টু অর্থ হলো কারণে বা জন্য। ডিউ টু সমার্থক শব্দ রয়েছে, বিকজ অফ, ওয়িং টু ইত্যাদি। তাহলে আমাদের কৃষি বা চাষযোগ্য জমিগুলো কমে যাচ্ছে ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানব বসতির জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, রিভার ইরোজন, নদী ভাঙ্গন। আমাদেরকে নিজের ইচ্ছা মতো বসালে হবে না, যেহেতু এখানে অপশন দেওয়া আছে সেই অপশন থেকেই আমাদের উত্তরটি নিতে হবে, অ্যাটসেট্রা। বিসাইডস, তাছাড়া উই আর লুজিং আওয়ার ফরেস্ট গ্রাজুয়ালি, আমরা আমাদের বনাঞ্চল হারাচ্ছি ক্রমান্বয়ে। গ্রাজুয়ালি মানে হলো ক্রমান্বয়ে। ট্রিজ আর বিং কাট ডাউন, গাছ কেটে ফেলা হচ্ছে, প্যাসিভ সেন্টেন্স। ট্রিজ আর বিং, যে সেন্টেন্সে মানে যিনি কাজ করেন তিনি নিষ্ক্রিয় থাকেন, গাছ কেটে ফেলা হচ্ছে, গাছ তার নিজে নিজে কাটা হয়ে যাচ্ছে না, মানুষ তাদেরকে কাটছে, তাহলে এটা প্যাসিভে ব্যবহার করা হয়েছে। যে কাজ নিজে নিজে হতে পারে না, অন্য কেউ করেছে কিন্তু তাকে আমরা গুরুত্ব দিতে চাই না, এ ধরনের সেন্টেন্সকে প্যাসিভ স্ট্রাকচারে বলা হয়ে থাকে। ট্রিজ আর বিং কাট ডাউন, গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি। আমাদেরকে একটু যদি ফর্ম চেঞ্জ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করতে হবে। এখানে আমরা, এটা ছিল অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বানিয়ে দিয়েছি অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। কাট ডাউন ইনডিসক্রিমিনেটলি, গাছ কেটে ফেলা হচ্ছে, রেজাল্টিং ইন, ফলশ্রুতিতে কি হচ্ছে, অ্যান ইনক্রিজ, এটা নাউন, এটা কাউন্টেবল, অ্যান ইনক্রিজ অফ পলিউশন। সো ইট ইজ টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং, রেকলেস বেপরোয়া, অ্যালার্মিং কন্ডিশন, বিপজ্জনক অবস্থা। কি করতে হবে? বিপজ্জনক অবস্থা, ইট ইজ ইম্পারেটিভ টু চেক, এটা অবশ্য পালনীয়, তাদেরকে চেক করতে হবে, দমন করতে হবে অথবা রক্ষণাবেক্ষণ করতে হবে। অ্যালার্মিং কন্ডিশন ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যখন এটা সলভ করেছি প্রথমে অপশনগুলো পড়েছি, অর্থ বের করার চেষ্টা করিনি। যদি সাথে সাথে অর্থ কিছু বের হয়ে যায় কোনো প্রবলেম নেই, প্রথমে অপশনগুলো পড়লাম, তারপরে এই অপশনগুলোর ভালো মিনিং পাওয়ার জন্য আমরা এই নিচে যে প্যাসেজটি দেওয়া আছে সেটা আমরা একটু পড়েছি, পরে একটা ধারণা পেলাম যে এটা আগামী শতাব্দী নিয়ে কথা বলা হয়েছে, মানুষ কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, এগুলো এটা নিয়ে আমরা তারপরে এই ওয়ার্ডগুলোর ভালো অর্থ খুঁজে পেয়েছি এবং বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস এখানে ইউজ হয়েছে। ইট ইজ সেড দ্যাট বলা হয়ে থাকে, এভাবে চাইলে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। ইট ইজ সেড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস বলা হয়ে থাকে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ইট ইজ সেড দ্যাট ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, এরকম। তাহলে ইট ইজ সেড দ্যাট মানে হলো বলা হয়ে থাকে। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নং 2।
এখানে আমরা একইভাবে দেখব কি কি অপশন আছে। ডেঞ্জার, রিসেন্টলি, ভিকটিম, অ্যাকিউজড। আচ্ছা, আমরা কোশ্চেন নম্বর 1-এ কয়টি অপশন পেয়েছিলাম? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা অপশন ছিল। 10টা অপশন থাকা মানে হলো একটি দুইবারের বেশি ইউজ হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টি অপশন আছে। তাহলে সবসময় যে 10টি অপশন থাকবে এরকম না, কমও থাকতে পারে। কম থাকলে অটোমেটিকভাবে একাধিকবার ইউজ হবে একটি অপশন। রোড অ্যাক্সিডেন্টস। আচ্ছা, এখানে আমরা অপশনগুলো দেখছি। ডেঞ্জার, রিসেন্টলি, ভিকটিম, অ্যাকিউজড, ফল্ট, দ্যাট, বাই, দ্য, এওয়ার, স্ট্রিক্ট। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার ফেনোমেনন। ফেনোমেনন মানে যেটা নিয়ে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, এটাকে ফেনোমেনন বলা হয়। তাহলে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছে। এজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস মেনি পার্সনস ফল, পতিত হয়। আনটাইমলি ডেথ, অকাল মৃত্যু। ফল ভিকটিম টু, ভিকটিম মানে যে ক্ষতিগ্রস্ত তাকে ভিকটিম বলা হয়। ইট ইজ রিপোর্টেড ড্যাশ, আমি আনসারটা বলে ফেলেছি। মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস আকার ফর ড্যাশ ভায়োলেশন, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হয়েছে। কেন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্টের ফলাফল কি, কিভাবে এটা থেকে প্রতিকার পাওয়া যেতে পারে, এই সংক্রান্ত কথা। তাহলে চলে যাচ্ছি আমরা আবার অপশনে। ডেঞ্জার বিপদ, রিসেন্টলি সাম্প্রতিককালে, ভিকটিম ক্ষতিগ্রস্ত, অ্যাকিউজড অভিযুক্ত, ফল্ট ত্রুটি, দ্যাট যে, বাই দ্বারা, দা কোনো কিছু নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়, এওয়ার সচেতন, স্ট্রিক্ট কঠোর। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। যারা টেস্ট পরীক্ষা দিবা, স্কুলের বিভিন্ন পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এখান থেকে প্রশ্ন নেওয়া হয়। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ সাম্প্রতিককালে, হ্যাভ রিসেন্টলি বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। সাম্প্রতিককালে রোড অ্যাক্সিডেন্ট আমাদের দেশে একটি অতি পরিচিত বা কথোপকথনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টের ফলে মেনি পার্সনস ফল ভিকটিম টু, ভিকটিমের পর টু হয়, অর্থাৎ কিসে সে ভিকটিম হলো, ভিকটিম টু আনটাইমলি ডেথ, সে অকাল মৃত্যু ক্ষতিগ্রস্ত হয়, অকাল মৃত্যুতে পতিত হয়। তাহলে ভিকটিম টু একটি ফ্রেজ, এটা আমরা এইমাত্র জানলাম। ইট ইজ রিপোর্টেড দ্যাট, রিপোর্ট করা হয়ে থাকে যে, প্যাসিভ সেন্টেন্স, এখানে বলা হয়েছিল ইট ইজ সেড দ্যাট, বলা হয়ে থাকে যে। আর ইট ইজ রিপোর্টেড দ্যাট অনেকটাই এরকম, এটা বলা হয়ে থাকে যে বা উল্লেখ করা হয় যে। ইট ইজ এক্সপ্লেইনড দ্যাট, ব্যাখ্যা করা হয়ে থাকে যে। ইট ইজ সিন দ্যাট, দেখা হয়ে থাকে যে, এরকম অর্থ হয়। ইট ইজ রিপোর্টেড দ্যাট মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস আকার ফর দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, ট্রাফিক রুলসের ভায়োলেশনের কারণে। ভায়োলেশন মানে ভঙ্গ করা, ট্রাফিক রুলস ভঙ্গ করার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। জেব্রা ক্রসিং মানে না, তারপর বিভিন্ন মোড় যেখানে স্পিড কম থাকার কথা সেখানে মানছে না, ট্রাফিক সিগন্যাল দিয়েছে গাড়ি থামানোর জন্য, কিন্তু ড্রাইভার তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সামনে গিয়ে আরেকটি গাড়ির সাথে সংঘর্ষে পতিত হয়। এভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, তারপরে সেন্টেন্স শেষ হয়নি, এখানে কমা, বাই আনস্কিল্ড ড্রাইভার্স, অদক্ষ ড্রাইভার, অ্যান্ড আনকনশিয়াস পেসার্স বাই, এবং অসচেতন পেসার্স বাই পথিক, এদের কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে। পথিক সে মোবাইলে কথা বলছে, রাস্তা দিয়ে হাঁটছে, মনে হচ্ছে রাস্তার একাই সে মালিক, কোনো দিকে ডানে খেয়াল নেই, বামে খেয়াল নেই, এবং হঠাৎ দ্রুতগামী একটি জিনিস চলে আসে, সে খেয়ালই করতে পারে না। ড্রাইভারেরও কিছু করার থাকে না, আর সে তো খেয়ালই করেনি। এভাবে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়, একটি অপ্রত্যাশিত মৃত্যু তাকে বরণ করে নিতে হয়। মেনি আনলাইসেন্সড অ্যান্ড
ফল্টি হবে, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। ফল্টি ভেহিকলস, ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত যানবাহন, অলসো দ্য প্যাসেঞ্জার্স, বিপদগ্রস্ত করে। ডেঞ্জার আছে, এটাকে ভার্ব বানাবো আমরা ইএন যুক্ত করে, ইন ডেঞ্জার দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য প্যাসার্স বাই। সো in order to save us from the accidents, the government is trying to create, সরকার চেষ্টা করছে তৈরি করতে সচেতনতা। সচেতনতার ইংরেজি হলো অ্যাওয়ারনেস। এখানে আছে অ্যাওয়ার, আমরা NESS যুক্ত করে এটাকে নাউন তৈরি করে দিব। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, কারণ ক্রিয়েটের পর ক্রিয়েট হলো একটি ট্রানজিটিভ ভার্ব, এরপর নাউন দরকার। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপুল and has passed, পাশ করেছে, লস, কেমন আইন, কঠোর আইন, স্ট্রিক্ট লস অ্যাগেনস্ট দ্য অ্যাকিউজড, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছে। আমরা তাহলে এখান থেকে যদি রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমাদের কিছু সম্যক ধারণা থাকে, আমরা এটা খুব সহজেই পারবো। আমি আবারও বলে নিচ্ছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তবেই ধরে নেওয়া যায় তুমি যদি নবম শ্রেণী হয়ে থাকো তাহলে ইউ আর এ লাকি পারসন টু ওয়াচ দিস ভিডিও। আগামী দিনগুলোতে এই ভিডিও জিনিসগুলো তোমার অনেক কাজে লাগবে। তুমি শুধু শুনে যাও এবং পাশাপাশি দেখে যাও, দেখবা পড়ার চাইতে শোনা এবং দেখা এটা বেশি কার্যকরী হয়। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। বেটার প্রিপারেশনের জন্য পথে ঘাটে প্রান্তরে যেখানেই যাও তুমি এই ভিডিওটি প্লে করে একটি প্রশ্নের এক্সপ্লেনেশন দেখে নিতে পারো। তোমাকে যে একটা না পুরাটাই দেখে নিতে হবে সেটা আমি বলছি না। তুমি একটা, এখন ধরো আমি 2 নং সলভ করলাম, পরবর্তীতে তুমি 3 নং দেখো, সময় হলে পুরাটা একসাথে দেখো, অ্যাজ ইউর উইশ। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নং 3তে আমরা দেখতে পাচ্ছি, আমরা অপশনগুলো আবার একটু দেখে নিব। মিরাকল, থার্স্ট, নেটওয়ার্ক অফ উইথিন, অ্যাডভান্স, শর্ট, কানেক্ট উইথ স্মল। কথা হচ্ছে ইন্টারনেট নিয়ে। ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, ইট ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন দিস ফিল্ড, ইট ইজ এ কম্পিউটারাইজড প্রসেস ড্যাশ এ টেলিফোন সেট টু গেট ইন্টারনেট ড্যাশ। বুঝতেই পারতেছি এটা ইন্টারনেট নিয়ে কথা হয়েছে, সিস্টেম নিয়ে কথা হয়েছে, সফটওয়্যার, তারপর কিভাবে এটা ব্যবহার হচ্ছে, ইন্টারনেট নিয়ে আলোচনা। দিনাজপুর বোর্ড 2019। চলো তাহলে আমরা একটু সলভ করি। মিরাকল অলৌকিক ঘটনা, থার্স্ট পিপাসা, নেটওয়ার্ক শব্দটা যদিও ইংরেজি, বাংলায় এটা ব্যাপক প্রচলিত হয়ে গেছে, বিস্তৃত জাল বা ব্যাপক বিস্তৃত কিছু। নেটওয়ার্কই বলবো আমরা এটাকে। অফ, এর, উইথিন মধ্যে, কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর আগে, অ্যাডভান্স অগ্রিম, শর্ট ঘাটতি, কানেক্ট সংযুক্ত, উইথ দিয়ে, দ্বারা, কর্তৃক, স্মল ছোট। ওকে, চলো শিক্ষার্থীরা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, বিজ্ঞানের সর্বশেষ ডিসকভারি, আবিষ্কার হলো সায়েন্স। এখানে সেন্টেন্সের একটু ভুল আছে। ডিসকভারি ওটাকেই বলা হয় যেটা ছিল কিন্তু জানা ছিল না। ইন্টারনেট কিন্তু ছিল না, এটাকে আবিষ্কার করতে হয়েছে, তাই না? তাহলে ইনভেনশন বলাটা বেশি ভালো ছিল। ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, ইট ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন দিস ফিল্ড। এক্ষেত্রে এটা হলো মহা বা অনেক গুরুত্বপূর্ণ। কি বলতে পারি আমরা এখান থেকে? মিরাকল এটা কিছুটা মিলে, নেটওয়ার্ক অফ উইথিন, অ্যাডভান্স, শর্ট। আচ্ছা, অ্যাডভান্স এবং মিরাকল, ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন দিস ফিল্ড। এক্ষেত্রে এই সায়েন্সের ক্ষেত্রে এটা একটা অনেক অগ্রযাত্রার বা অনেক দূরে এগিয়ে দিয়েছে। ইট ইজ এ কম্পিউটারাইজড প্রসেস
এটি একটি কম্পিউটারাইজড প্রসেস, কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি উইথ এ টেলিফোন সেট, যেখানে একটি টেলিফোন সেট থাকে অর্থাৎ একটি কানেকশন থাকে। তাহলে ইট ইজ এ কম্পিউটারাইজড প্রসেস উইথ এ টেলিফোন সেট। এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি প্রক্রিয়া যেখানে একটি টেলিফোন সেট থাকে। টু গেট ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য ইট রিকোয়ার্স এ মডেম, একটি মডেমের প্রয়োজন। তোমরা অনেকেই হয়তো মডেম দেখে থাকবে, যদিও আস্তে আস্তে জিনিসটা উঠে যাচ্ছে। এখন আমরা সরাসরি রাউটার থেকে নিয়ে নিচ্ছি, ওয়াইফাই ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন মোবাইল অপারেটর তারা লোভনীয় বিভিন্ন অফার দিয়ে থাকে, কাজে মডেম জিনিসটা হয়তো বা কিছুদিন পর জাদুঘরে পাওয়া যেতে পারে। ইট রিকোয়ার্স এ মডেম, টেলিফোন লাইন অ্যান্ড এ ডিফারেন্ট সর্ট অফ সফটওয়্যার, এবং একটি ভিন্ন ধরনের সফটওয়্যার ফর ইউজিং দ্য নেটওয়ার্ক সিস্টেম। এই নেটওয়ার্ক সিস্টেমটি ব্যবহার করার জন্য সফটওয়্যার, টেলিফোন সেট, মডেম এগুলোর দরকার হয়। যাই হোক, আমরা এত কিছু আমাদের এখন প্রয়োজন হয় না, আমরা সরাসরি মোবাইল থেকে ইউজ করতে পারি এবং ওয়াইফাই থেকে ব্যবহার করতে পারি। নাওয়াডেজ অ্যান ইন্টারনেট ইজ অফ গ্রেট ইউজ। ইন্টারনেটের অনেক মহাব্যবহার রয়েছে টু আস, আমাদের কাছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে কি করেছে? পৃথিবীকে ছোট করে ফেলেছে। স্মলার, এই যে স্মল রয়েছে, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মল না বলে আমরা স্মলার শব্দটা ব্যবহার করি, এটা একটা অটোমেটিক ফ্রেজ হয়ে যায়। অ্যান্ড ব্রট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে নিয়ে এসেছে উইদিন আওয়ার রিচ, আমাদের নাগালের মধ্যে নিয়ে এসেছে। উইদিন মানে মধ্যে। উই ক্যান গেট এনি ইনফরমেশন ইন এ ভেরি শর্ট টাইম, খুব স্বল্প সময়ে। এখানে শর্ট ঘাটতি বলেছিলাম, আসলে তাহলে এটার অর্থ হবে স্বল্প। ইন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ে। উই ক্যান গেট এনি ইনফরমেশন, আমরা ইনফরমেশন পেতে পারি। ইট হ্যাজ নট অনলি ওয়াইডেন্ড আওয়ার নলেজ, এটা শুধু আমাদের জ্ঞানকে প্রসারিত করেনি, বাট অলসো মেড আস, কিন্তু এটা আমাদেরকে করেছে থার্স্ট, অ্যাডজেক্টিভ বানাবো, থার্স্টি ফর আননোন, অজানাকে জানতে আমাদেরকে পিপাসার্ত করেছে। ইটস এ মিরাকল লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প। আমি এখানে মিরাকল শব্দটা ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু না, মিরাকল শব্দটা এখানেই ব্যবহার হবে, এখানে অ্যাডভান্সমেন্ট দিয়েছি। আমরা এটা আবার একটু পড়ব। ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স, ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন দিস ফিল্ড, ইট ইজ এ কম্পিউটারাইজড প্রসেস উইথ এ টেলিফোন সেট। টু গেট ইন্টারনেট কানেকশন ইট রিকোয়ার্স এ মডেম, টেলিফোন লাইন অ্যান্ড এ ডিফারেন্ট সর্ট অফ সফটওয়্যার। এই কানেকশনের জন্য মডেম দরকার, টেলিফোন লাইন দরকার, সফটওয়্যার দরকার ফর ইউজিং the network system. Nowadays an internet is of great use, অনেক ব্যবহার রয়েছে বর্তমানে ইন্টারনেটের টু আস, আমাদের কাছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, পৃথিবীকে ছোট করে ফেলেছে। অ্যান্ড ব্রট দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ, আমাদের নাগালের মধ্যে নিয়ে এসেছে পৃথিবীকে। তুমি ঘরে বসে এমন কিছু নেই যা তুমি ইন্টারনেটে পাবা না। প্রত্যেকটি ইনফরমেশন, অর্থাৎ ইন্টারনেটকে এখন আমরা বলতে পারি জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সাগর। তুমি যতই এখান থেকে পানি নাও, পানি শুকাবে না। ইন্টারনেট থেকে তুমি যতই জ্ঞান আহরণ করো, জ্ঞান কোনো ঘাটতি হবে না। কিন্তু এটা ব্যবহার করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে এতই তথ্যের সমারোহ, এখানে সব ধরনের লোকের সমাগম আছে, সব ধরনের ইনফরমেশনের সমাগম রয়েছে। তাই কোনটা ভালো কোনটা মন্দ এ ব্যাপারে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। উই ক্যান গেট এনি ইনফরমেশন ইন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ে আমরা যে কোনো ইনফরমেশন পেতে পারি। ইট হ্যাজ নট অনলি ওয়াইডেন্ড আওয়ার নলেজ বাট অলসো মেড আস থার্স্টি ফর দ্য আননোন। ইটস এ মিরাকল লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আলাদিনের জাদুর বাতি, জাদুর ল্যাম্প সম্পর্কে আমাদের অনেকেই অনেক গল্প শুনেছি। আমরা নম্বর 4-এ চলে যাব। যশোর বোর্ড 2019 এটা এসেছে।
হসপিটাল নিয়ে কথা বলেছে, সিক অসুস্থ। আমরা কিছু কিওয়ার্ড দেখি। ইনডোর সেকশন আছে হসপিটালে, আউটডোর সেকশন আছে তাহলে। তারপর পিপল আর ট্রিটেড ইন আউটডোর সেকশন, পিপল অ্যাটাকড, সিরিয়াস ইলনেস আর অ্যাডমিটেড। আচ্ছা, যারা সাধারণ তাদেরকে আউটডোরে দেওয়া হয়, আর যারা সিরিয়াস তাদেরকে ইনডোরে বা তাদেরকে ভর্তি রাখা হয় ইনডোর সেকশনে। চলো আমরা এটাকে একটু সমাধান করি। এ হসপিটাল ইজ দ্য হোম ফর দ্য সিক। সিক হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যখন দা ব্যবহার করা হয় তখন ওই জাতির সবাইকে বোঝায়। যেমন পুর মানে গরিব, আমি যদি দা পুর বলি তাহলে গরিব সম্প্রদায়কে বোঝাবে। রিচ মানে ধনী, আমি যদি দা রিচ বলি তাহলে ধনী সম্প্রদায়কে বোঝাবে। হেল্পলেস মানে অসহায়, আমি যদি দা হেল্পলেস বলি তাহলে পুরো অসহায় জাতিকে বোঝাবে। তাহলে অ্যাডজেক্টিভ এর পূর্বে দা দিলে ওই শ্রেণীর সবাইকে বোঝায় এবং একটি প্লুরাল নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। ইট গিভস মেডিকেল, চিকিৎসা। ট্রিট আছে এখানে, ট্রিটমেন্ট মানে হলো চিকিৎসা, ট্রিট মানে আচরণ করা। ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দেম ফ্রি অফ কস্ট, বিনামূল্যে দেওয়া হয়, ফ্রি অফ কস্ট। তবে সব হসপিটালে নয়, এটা গভর্নমেন্ট হসপিটালে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু কিছু হসপিটাল আছে তারা এটাকে বিজনেস করে থাকে। সুসময়ে তারা ভালো ব্যবসা করে, দুঃসময়ে তারা ছটকে পড়ে, ভুলভাল চিকিৎসা দিয়ে থাকে এবং গলাকাটা বিজনেস করে থাকে তারা। A hospital is run by the government, তাহলে সাধারণভাবে জেনারেল আছে, জেনারেলি হবে। A hospital is generally run by the government, সরকার চালিয়ে থাকে একটি হসপিটাল। A hospital has outdoor and indoor sections, আউটডোর এবং ইনডোর সেকশন রয়েছে, অর্থাৎ একটা বহির্বিভাগ রয়েছে আর একটি আভ্যন্তরীণ বিভাগ রয়েছে। A great number of the sick people are, এখানে আমি এ দিয়েছি কারণ এখানে আমি যে আর আছে সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। তাহলে নাম্বার অফ এর আগে যদি এ ব্যবহার করা হয় তাহলে এখানে ইজ ব্যবহার করার সুযোগ নেই, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। আর দ্য নাম্বার অফ এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে আর থাকার কারণে আমরা এখানে কি দিলাম, এ। এ গ্রেট নাম্বার অফ দ্য সিক পিপুল, অসুস্থ লোকদের বিশাল পরিমাণ একটা সংখ্যা, আর ট্রিটেড ইন দ্য আউটডোর সেকশন, আউটডোর সেকশনে ট্রিটমেন্ট দেওয়া হয়। পিপুল অ্যাটাকড উইথ বা বাই হওয়ার সুযোগ ছিল কিন্তু বাই অপশনে নেই, এটা আমাদের জন্য ভালো। পিপুল অ্যাটাকড উইথ সিরিয়াস ইলনেস, যে সকল লোকেরা সিরিয়াস ইলনেস দ্বারা আক্রান্ত, মারাত্মক অসুস্থতা যাদের, আর অ্যাডমিটেড টু দ্য ইনডোর সেকশন, তাদেরকে ইনডোর সেকশনে ভর্তি করা হয়। তাহলে যারা সাধারণভাবে অসুস্থ তাদেরকে আউটডোর সেকশনে ট্রিটমেন্ট দেওয়া হয়, আর যারা মারাত্মক অসুস্থ তাদেরকে ইনডোর সেকশনে ভর্তি করে নেওয়া হয়। একটি হসপিটালের দুইটি সেকশন থাকে, একটি আউটডোর এবং একটি ইনডোর। আমরা ভালো একটা ধারণা পেলাম এখান থেকে। আউটডোরে সাধারণ ট্রিটমেন্ট, সাধারণ পেশেন্ট, আর ইনডোরে সিরিয়াস পেশেন্ট। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নং 5-এ। আমরা একটু অপশনগুলো দেখে নিচ্ছি। এ, হিন্ডার ইন ডেভেলপমেন্ট উইথ জয়েন্ট অফ বোন, ইরাডিকেট লেক। Bangladesh is beset dash many problems. Illiteracy is one of them. It is not a dash to us. বুঝাই যাচ্ছে, প্রথম লাইনটি পরে আমরা বুঝে ফেললাম যে এখানে যে কথাগুলো আছে বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছে, ইলিটারেসি নিয়ে কথা বলেছে, কেন আমরা পিছনে পড়ে আছি। উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস, বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয়।
আমাদের এগিয়ে আসতে হবে রিমুভ করার জন্য ইলিটারেসি, অর্থাৎ সমস্যা প্রতিকার, সমস্যাগুলো কী কী এই নিয়ে কোশ্চেন নং 5 আলোচনা করা হয়েছে। চলো আমরা একটু এটাকে সলভ করি। বিসেট উইথ, এই দুটি শব্দ একসাথেই থাকে, জর্জরিত। বাংলাদেশ ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, বাংলাদেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত। ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, এই বিভিন্ন সমস্যার একটি হলো নিরক্ষরতা। ইট ইজ নট এ বুন টু আস, বুন মানে হলো উপকারী জিনিস, তাহলে ওয়ার্ড মিনিং জানাটা খুব জরুরি কিন্তু। ইট ইজ আনডাউটেডলি এ কার্স, অবশ্যই বা নিঃসন্দেহে এটা একটা অভিশাপ। ইট হিন্ডার্স, এটা বাধা দেয়। হিন্ডার্স তুমি বারবার পড়লে অনেক সময় অটোমেটিক ওয়ার্ডটা চলে আসে। ইট হিন্ডার্স অল কাইন্ডস অফ ডেভেলপমেন্টস অফ এ কান্ট্রি, একটি দেশের সকল ধরনের উন্নয়নকে এটা বাধাগ্রস্ত করে। ইট অলসো কজেস মেনি আদার প্রবলেমস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে আরও অনেক সমস্যা তৈরি করে। ইলিটারেসি, অ্যাজ মোস্ট অফ আওয়ার পিপুল আর নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, কনসিয়াস শব্দটির পরে অফ প্রিপোজিশনটি ব্যবহার করা হয়ে থাকে, তাই এখানে অফ হবে। তাহলে এটা একটা রুলসের মধ্যে হলো কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। অধিকাংশ লোক আর নট কনসিয়াস, সচেতন নয় ইম্পর্টেন্স অফ এডুকেশন নিয়ে। উই ক্যান নট টেক প্রপার স্টেপ টু, আমরা প্রপার স্টেপ যথাযথ পদক্ষেপ নিতে পারছি না, টু ড্যাশ ইলিটারেসি, টু ইরাডিকেট দূর করা, টু ইরাডিকেট ইলিটারেসি। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, উই আর ল্যাগিং বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড পিছনে পড়ে যাওয়া, এই যে ল্যাগ আছে আরেকটি জি যোগ করে আইএনজি যোগ করে দেব। উই আর ল্যাগিং বিহাইন্ড, উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস, আমাদেরকে নির্ভর করতে হয় বিদেশি সাহায্যের উপর। ফরেন এইডস মানে বিদেশি সাহায্য। অল অফ আস শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। জয়েন্টলি, যৌথভাবে, অথবা ইউনাইটেডলি, যেহেতু ইউনাইটেডলি অপশনটি নেই তাহলে জয়েন্টলি, যৌথভাবে, টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে নিরক্ষরতা দূর করার জন্য আমাদেরকে যৌথভাবে এগিয়ে আসতে হবে, এককভাবে না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, তখনই আমাদের দেশের উন্নয়ন সম্ভব হবে। তাহলে এভাবে তুমি যদি আরও একবার নিজে নিজে পড়ে নাও, আশা করি এটা তোমার শেখা হয়ে যাবে। এবং এটা যদি না আসে, এরকম যদি একটা কিছু আসে তাও তুমি অ্যান্সার করতে পারবে। কোশ্চেন 6, ফোর্সেস ওয়াটার অবজেক্টস ফুল ইম্পর্টেন্ট ক্লথস ইন দ্য মেড কারেন্টস। তাহলে আমরা একটু দেখি এখানে কি বলা আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান ড্যাশ অবজেক্টস, অবজেক্টস মানে বস্তু, জিনিস। ন্যাচারাল ড্যাশ আর স্টোনস, তাহলে পৃথিবীতে যে জিনিসগুলো আছে কিছু প্রাকৃতিক, কিছু মানুষের তৈরি, এই নিয়ে কথা হয়েছে। মেন মেড অবজেক্টস আর হাউজেস, কার্স, এখান থেকে আমরা দেখবো আর কি হতে পারে। যেমন এখানে ক্লথস হতে পারে, অ্যান্ড কেমিক্যালস। ন্যাচারাল জিনিসগুলো হলো সাইক্লোনস, আর্থকুইকস, ভলকানোস, স্টর্মস অ্যান্ড অসাম ড্যাশ ইত্যাদি। তাহলে বোঝা গেল পৃথিবীর যে জিনিসগুলো আছে এই কোশ্চেনে তাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মানুষের তৈরি আর একটি হলো প্রাকৃতিকভাবে। চলো আমরা একটু সলভ করি। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল, পৃথিবী পরিপূর্ণ অথবা গুণে শেষ করা যাবে না এরকম ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড অবজেক্টস, মানুষের তৈরি এবং প্রাকৃতিক জিনিসে পূর্ণ। ন্যাচারাল অবজেক্টস আর স্টোনস, ট্রিজ, এয়ার অ্যান্ড প্রাকৃতিক জিনিস এখানে কোনটা আছে? ওয়াটার। তাহলে প্রাকৃতিক জিনিসগুলো হলো পাথর, গাছ, তারপর বাতাস এবং পানি। এবার আসো আমরা মানুষের তৈরি জিনিসগুলো একটু উদাহরণ দেখি। ম্যান মেড অবজেক্টস আর হাউজেস, কার্স, হাউস রয়েছে, কার রয়েছে, তারপর ক্লথস রয়েছে, পোশাক, অ্যান্ড কেমিক্যালস এবং বিভিন্ন রাসায়নিক জিনিস। ন্যাচারাল
ফোর্সেস, প্রাকৃতিক কিছু শক্তি আছে, যেমন সাইক্লোনস, আর্থকুইকস, ভলকানোস, স্টর্মস অ্যান্ড ওশান। কারেন্টস, ওশান কারেন্টস, সমুদ্রের ঢেউ, স্রোত, ঝড়, ভলকানো, আগ্নেয়গিরি, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলোকে বলা হয় ন্যাচারাল ফোর্স। ভালো একটা টার্ম কিন্তু এখান থেকে আমরা শিখলাম, ন্যাচারাল ফোর্স। এগুলো হলো এই জিনিসগুলো। লাইফ এক্সিস্ট ইন ডিফারেন্ট কন্ডিশনস, প্রাণ বিদ্যমান বিভিন্ন পরিস্থিতিতে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু কিপ দি এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের এনভায়রনমেন্টকে ক্লিন রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7 অফ দ্য ফর অ্যাট হুইচ অ্যাডাল্টারেট, দূষণ, হার্ডলি, কদাচিৎ, ইন্টু, কোনো কিছুর মধ্যে। যাই হোক, এখানে অপশনগুলো অর্থ করার মতো আছে, হুইচ, অ্যাডাল্টারেট, হার্ডলি, এই তিনটে ওয়ার্ড, আর ইন্টু রয়েছে কোনো কিছুর মধ্যে। দ্য ইস্যু অফ ফুড হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন ড্যাশ জেনারেল পিপুল, কি খাদ্যের কোন বিষয়টি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এখান থেকে কোনটা নেওয়া যায়, অ্যাডাল্টারেট আছে, এটাকে নাউন বানিয়ে অ্যাডাল্টারেশন। খাদ্যে ভেজালের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে জেনারেল পিপুলের, অ্যাটেনশন অফ জেনারেল পিপুল, জেনারেল পিপুলের অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করেছে। উই হার্ডলি, আমরা খুব কম জিনিসই ফাইন্ড পাই, এনি ফুড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এমন কোনো জিনিস হুইচ ইজ নট অ্যাডাল্টারেটেড ইন ওয়ান ওয়ে অর আদার, খুব কম জিনিসই আছে আমাদের দেশে যে একভাবে না একভাবে এটা দূষিত। অ্যাডাল্টারেটেড মানে দূষিত, ইন ওয়ান ওয়ে অর আদার, একভাবে বা অন্যভাবে এটা দূষিত। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, সাবস্ট্যান্ডার্ড ফুডস, নিম্নমানের খাবার, আর সোল্ড ইন মোস্ট অফ দ্য হোটেলস, অধিকাংশ হোটেলে নিম্নমানের খাবার বিক্রি করা হয়। বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় পড়ে থাকি যে ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে, তাদেরকে হাজার হাজার লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, কিন্তু তারা চলে যাওয়ার পর যেই লাউ সেই কদু, অর্থাৎ তারা মরা মুরগি এনে মানুষকে খাওয়াচ্ছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে রান্নাবান্না করছে, এবং বাজারের নিকৃষ্ট জিনিসগুলো তারা কিনে নিয়ে কাস্টমারদেরকে খাওয়াচ্ছে। সুতরাং আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে, বিপদে না পড়লে বাইরে খাওয়া দাওয়া করা যাবে না। একদম বিশেষ কাজে অনেক দূরে চলে গিয়েছি, বাসার বাইরে আমাকে অবস্থান করতে হবে, দেন উই হ্যাভ টু টেক আওয়ার মিল অ্যাট রেস্টুরেন্ট। ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ ডাইরেক্টেড এ মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত, টু লুক ইনটু দ্য ম্যাটার, এই বিষয়টি দেখাশোনা করার জন্য ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে সরকার। লুক ইনটু দ্য ম্যাটার অফ ফুড, খাদ্যের এই বিষয়টি দেখাশোনা করার জন্য। দে আর ক্যাচিং ডিজনেস্ট হোটেলিয়ার্স, এই ডিজনেস্ট হোটেল ব্যবসায়ীদের ধরছে রেড হ্যান্ডেড, হাতে নাতে। রেড হ্যান্ডেড মানে হলো হাতে নাতে, কোনো অপরাধ করার সময় হাতে নাতে ধরাকে রেড হ্যান্ডেড বলা হয়। ফর ইউজিং আনহাইজিনিক ইনগ্রেডিয়েন্টস, অস্বাস্থ্যকর উপাদান, আনহাইজিনিক অস্বাস্থ্যকর ইনগ্রেডিয়েন্টস উপাদান, হুইচ আর রিয়েলি হার্মফুল টু হিউম্যান বডি, যেগুলো মানুষের শরীরের জন্য আসলেই ক্ষতিকর। প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের সমসাময়িক বিষয় নিয়ে এটা বলা হয়েছে। সিলেট বোর্ড 2019, যশোর বোর্ড 2016 সালে এটা এসেছে, এবং এটা ভবিষ্যতে আরও আসার মতো একটা প্যাসেজ। কারণ আমাদের যে নেচার, সেই নেচারের সাথে এই বিষয়টা অনেক মিলে গেছে। কারণ খুব কম ব্যবসায়ী আছেন যারা এই খাদ্যে ভেজালটা কম করে থাকেন, অর্থাৎ ভালো মানুষের সংখ্যা কম, ভেজালকারীর সংখ্যাটাই বেশি। এই ভেজালের ভিড়ে ভালো মানুষকে খুঁজে পাওয়া কষ্টকর। আবার ভালো মানুষ তার ন্যায্য মূল্য, ন্যায্য সম্মান পায় না, কারণ ভেজাল জিনিসগুলো তুলনামূলক একটু সস্তাই থাকে। নাম্বার 8, চান ম্যানগ্রোভ, দ্য বিউটি সাইট লংগেস্ট বিউইচিং wild rising within. The sea beach of Cox's Bazar is
ড্যাশ গিফট অফ নেচার, দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি অ্যান্ড ইটস ড্যাশ ওয়েভস আর অলওয়েজ প্রেজেন্ট। তাহলে এখানে কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন আইল্যান্ড, সুন্দরবন অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলেছে এখানে। চলো আমরা একটু পড়ে নিই। দ্য সি বিচ অফ কক্সবাজার ইজ এ বিউটিফুল গিফট অফ নেচার। প্রকৃতির একটি চমৎকার বা সুন্দর উপহার হলো সি বিচ অফ কক্সবাজার। গেলেই ওখানে প্রাণ জুড়িয়ে যায়। দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি অ্যান্ড ইটস রাইজিং ওয়েভস আর অলওয়েজ এ প্লিজেন্ট। সাগরের নীল পানি, দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি, সাগরের নীল পানি, অ্যান্ড ইটস রাইজিং ওয়েভস, এটার যে ঢেউ, রাইজ মানে ওঠা, অর্থাৎ ঢেউগুলো যখন উঠে আসে, আর অলওয়েজ এ প্লিজেন্ট সাইট, সবসময় একটি মুগ্ধকর দৃশ্য, হুইচ কুলস আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনকে প্রশান্তি এনে দেয়, ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য, উইদিন এ মুমেন্ট, মুহূর্তের মধ্যে। ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটা জানি যে এটা পৃথিবীর মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত। তারপর রয়েছে দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ অলসো গিফট অফ নেচার। প্রকৃতির একটি উপহার হলো সেন্ট মার্টিন আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে অবস্থিত। দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড ইজ সিম্পলি কি দিতে পারি আমরা, মুগ্ধকর, চার্মিং দিতে পারি, বিউইচিং দিতে পারি, বিউইচিং দিলাম আমরা, মুগ্ধকর। দ্য সুন্দরবনস দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে ধরো আমি লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন কথাটা যখন তোমার সামনে উচ্চারিত হবে বা সুন্দরবন নিয়ে যখন কোনো আলোচনা হবে, তখন তুমি যদি ম্যানগ্রোভ ফরেস্ট কথাটা তোমার মনের মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে সুন্দরবন সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, বা সুন্দরবন সম্পর্কে তোমার খুব কম ধারণা। তাহলে দ্য সুন্দরবনস দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, ইজ অ্যানাদার বিউটিফুল গিফট অফ নেচার, প্রকৃতির আরেকটি সুন্দর উপহার। ইটস ওয়াইল্ড লাইফ, এটার যে বন্য জীবজন্তু আছে, অ্যান্ড মিস্টেরিয়াস সেটিং, রহস্যময় ব্যবস্থাপনা, মেক ইট মোর চার্মিং, এটাকে আরও বেশি চার্মিং করেছে, মুগ্ধকর করেছে। তাহলে রাজশাহী বোর্ড 2019 আমরা সমাধান করেছি। আমরা চলে যাব কোশ্চেন নং 9। চলে আসলাম আমরা কোশ্চেন নং 9-এ। দেখি অপশনগুলো একটু অ্যাপারেন্ট, সুস্পষ্ট বা পরিষ্কারভাবে দেখা যায়। প্রতীয়মান, ব্যাড, কোনো কিছু মন্দ, লাই, নিহিত থাকা, কারণ আমাদের বাংলাদেশ নিয়ে এটা কথা বলেছে, তাহলে এটা বাংলাদেশ অবস্থিত, এই ধরনের কোনো অর্থ বোঝাবে। শর্টস, প্রকার, হ্যাভ, থাকা, অফ, এর, এওয়ার, সচেতনতা, অ্যাবাউট, সম্পর্কে, কপ, মানিয়ে চলা। ওকে, দেখি আমরা কি আছে। বাংলাদেশ সাউদার্ন পার্ট অফ এশিয়াতে অবস্থিত। লাই মানে হলো অবস্থিত, তাহলে বাংলাদেশ লাইস। যেহেতু বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, একটি দেশের নাম দিয়ে যখন একটা টিমকে বোঝায় তখন সে প্লুরাল হয়। বাংলাদেশ আর প্লেইং ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছে, তাহলে এখানে কিন্তু আর দিয়েছি। আর বাংলাদেশ দ্বারা যখন, অর্থাৎ কোনো দেশের নাম যখন ওই দেশকেই বোঝাবে, তখন কিন্তু সে থার্ড পারসন সিঙ্গুলার। বাংলাদেশ লাইস ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া, শি ইজ নাও, সুস্পষ্টভাবে, ইন দ্য গ্রিপ অফ, মুষ্টিতে, শি ইজ নাও অ্যাপারেন্টলি, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব তৈরি করব ly যুক্ত করে। শি ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ অফ অল, সব ধরনের, অল সর্টস অফ পলিউশনস, লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, সব ধরনের পলিউশনের সে মুষ্টিতে আছে, আবদ্ধ হয়ে আছে। দ্য ডুয়েলার্স মানে হলো বাসিন্দা। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়া, শহরাঞ্চলের যারা বাসিন্দা আছে। আর দ্য ড্যাশ সাফারার্স, তারা সবচেয়ে ভুক্তভোগী। তাহলে এখানে ব্যাড আছে,
তাহলে এটাকে আমরা একটু সুপারলেটিভ করে দেই, ওয়ার্স্ট, WORST, ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। তাহলে যারা সিটিতে বাস করে তারা এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশনের সাফারার, ভুক্তভোগী। দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, বিগত দশকগুলোতে ক্রিয়েটেড, আমরা এখানে হ্যাভ আছে, এখন এই ভার্বগুলো থাকলে খুব সচেতনভাবে বসাতে হবে। সাবজেক্ট হলো দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ ব্যবহার করার সুযোগ নেই, হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস, শিল্পায়ন প্রক্রিয়া বিগত দশকগুলোতে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা তৈরি করেছে। We know some of the most common types of environment pollutions. We know about, আমরা জানি কিছু সম্পর্কে, we know about some of the most common types of environmental pollutions and ways of cope with মানিয়ে চলা। কিছু পলিউশন সম্পর্কে জানা আছে এবং তাদের সাথে মানিয়ে চলার বেশ কিছু উপায় জানা আছে। ইন দিস কেস, সেক্ষেত্রে we need সচেতনতা, আমাদের কি দরকার? অ্যাওয়ারনেস দরকার, অ্যাওয়ারনেস, উই নিড অ্যাওয়ারনেস মোস্ট। এসএসসি এক্সামিনেশন 2018 সালে সমগ্র বাংলাদেশে একটি প্রশ্নে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নটি। চলে যাচ্ছি আমরা কোশ্চেন নং 10। অন রুট মানে হলো না বুঝে মুখস্থ করা, টু প্রপার যথাযথ, বাই দেন তখন, স্পিক কথা বলা, লার্নিং নিয়ে কথা, একটি ভাষা কিভাবে শিখতে হয় এই নিয়ে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। চলো আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করি। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, চমৎকার একটি লাইন, অসাধারণ একটি লাইন। লার্নিং হলো একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমি শিখে ফেলেছি, শিখে ফেলে বসে থাকলাম, তাহলে সেটা লার্নিং হবে না, কিছুদিন পর সেটা সে ভুলে যাবে। তাহলে লার্নিং হলো কন্টিনিউয়াস প্রসেস, সবসময় শেখার উপর থাকতে হবে। যে ড্রাইভার তাকে সবসময় ড্রাইভিংয়ের উপর থাকতে হবে, যিনি শিক্ষকতা পেশায় থাকতে হবে, যিনি একজন কৃষক তাকে কৃষিকাজে সম্পৃক্ত থাকতে হবে। তাহলে লার্নিং কোনো একটি সময়ের জন্য নয়, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ তোমরাই ধরো তুমি স্টুডেন্ট, তুমি একটা প্রশ্নের উত্তর শিখে মনের আনন্দে ঘুরলা, কিছুদিন পরে দেখলা হায় এটা তো আমি ভুলে গিয়েছি, কারণ তোমার তো এই লাইনটি জানা নেই যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। জেনেই বসে থাকলে হবে না। একজন ক্রিকেটার, একজন ফুটবলার খেলা জানা সত্ত্বেও তাকে প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন কলা কৌশল নিয়ে গবেষণা করতে হয়। সে ভালো খেলা জানে, তারপরও কোচের অধীনে তাকে অনুশীলন করতে হয়, বিকজ লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন প্রসেস বেসড অন শব্দটি বেজের পর ব্যবহৃত হয়। ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাহলে লার্নিং, তুমি একটি ভাষা শিখবা, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর এটা নির্ভরশীল। তুমি কি স্কিল আছে, কি দক্ষতা আছে তোমার মধ্যে, সেটির উপরে নির্ভরশীল। তাহলে বেসড আমরা বিতে দিলাম অন, বেসড অন ল্যাঙ্গুয়েজ স্কিলস। উই নিড টু প্র্যাকটিস ফর স্কিলস, আমাদের 4টি স্কিল প্র্যাকটিস করা দরকার লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা শিখতে। টু লার্ন, টু দিয়ে যখন ভার্ব দেওয়া হয় তখন উদ্দেশ্য বোঝায়। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ ড্রেস, একটি ড্রেস কিনতে, তাহলে টু এবং ভার্ব উদ্দেশ্য বোঝায়। উই নিড টু প্র্যাকটিস ফর স্কিলস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষাকে শেখার জন্য 4টা স্কিল দরকার প্রপারলি, যথাযথভাবে শেখার জন্য। উই লার্ন বাই লিসেনিং, শোনার পর কি বলি? একটা শিশু প্রথমে কি করে? শুনে, তারপর কি বলে? লেখা শুরু করে না, তারপর সে বলার চেষ্টা করে। তাহলে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে প্রথমে শুনতে হবে, তারপর বলতে হবে, তারপর পড়তে হবে, তারপর লিখতে হবে। কিন্তু আমাদের দেশে ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা শোনার অপশন আমাদের খুব কম। আমরা প্রথমে পড়ি, তারপর লিখি, তারপর বলি, তারপর শুনি।
তাহলে ভিন্ন প্রক্রিয়ার কারণে, সিস্টেমগত ত্রুটির কারণে আমাদের ইংরেজি শেখায় আমরা অনেক পিছিয়ে আছি। বাট উই হ্যাভ টু লার্ন নট বাই রোট। রোট হলো না বুঝে মুখস্থ করা, আমরা শিখবো না না বুঝে মুখস্থ করে না, বাট বাই আন্ডারস্ট্যান্ডিং, বরং বুঝে শিখব। উই নো দ্যাট এ চাইল্ড স্টার্টস টু লার্ন ইটস মাদার টাং বাই লিসেনিং। আমরা জানি একটি শিশু প্রথমে শুনে, অ্যান্ড লিস্পিং, তারপর সে উচ্চারণ করে, অস্পষ্ট উচ্চারণ করে, অ্যান্ড দেন স্পিকিং, তারপর সে কথা বলে। প্রথমে সে একটু একটু করে একটা দুটা শব্দ উচ্চারণ করে, যার কোনো অর্থ থাকে না। তারপর সে একসময় মা বাবাকে ডাকতে শিখে, তারপর দাদা দাদি, আশেপাশের লোকজনকে ডাকাডাকি করতে শিখে। নেটিভ স্পিকার্স, যারা নেটিভ স্পিকার, যারা মাতৃভাষা যারা শিখে, লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং, তারা শুনে এবং বলেই কিন্তু শিখে ফেলে। আমরা ইংরেজি শিখি অনেক বছর যাবৎ, কিন্তু তারপরও আমরা ইংরেজি শিখতে পারছি না, বিকজ অফ দ্য গ্রেট মিস্টেক। হোয়াট ইজ দ্য মিস্টেক? মিস্টেকটা হলো ওই যে প্রথমে আমরা পড়ি, তারপর লিখি, তারপর বলি, আর শোনার কাজটা তো সবার শেষে করে থাকি। যেই জিনিসটা সবার শুরুতেই হওয়ার কথা, সেই জিনিসটাই আমরা সবার শেষে করছি। 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। অফ ফেয়ার উইথ এ ইন গেট দ্য। অপশন মাত্র 1 2 3 4 5 6 7, 7টি অপশন রয়েছে, মানে একাধিক অপশন একাধিকবার ইউজ হবে। এ গুড ম্যান ইজ ড্যাশ অফ ম্যান অফ ক্যারেক্টার, হিজ পোলাইট বিহেভিয়ার। যাই হোক, একজন ভালো মানুষের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। চলো আমরা একটু পড়ি। এ গুড ম্যান ইজ এ ম্যান অফ ক্যারেক্টার, একজন ভালো মানুষ ভালো চরিত্রের অধিকারী। হিজ পোলাইট বিহেভিয়ার, এখানে দা দিলেও হবে এ গুড ম্যান ইজ দ্য ম্যান অফ ক্যারেক্টার, অথবা এ দিলেও হবে এ গুড ম্যান ইজ এ ম্যান অফ ক্যারেক্টার, একজন ভালো মানুষ ভালো চরিত্রের লোক। হিজ পোলাইট বিহেভিয়ার ইজ এ গ্রেট অ্যাসেট, তার ভদ্র আচরণ একটি বিশাল সম্পদ। বিকজ হি ক্যান উইন, সে জয় করতে পারে দ্য হার্ট অফ আদার পিপুল, অন্য মানুষের হৃদয়, অ্যারাউন্ড হিম, তার চারপাশে যে মানুষজন রয়েছে তাদের হৃদয় সে খুব সহজেই জয় করে নিতে পারে। নো ম্যাটার ওয়েদার হি ইজ রিচ অর পোর, কোনো ব্যাপার নয় সে ধনী কিংবা গরিব, সে সবার মনকে জয় করে নিতে পারে। হি অলসো গেটস দ্য অ্যাডমিরেশন অফ অল, সে সবার সম্মান পায়। হি ডিলস উইথ, যাদের সাথে সে ওঠা বসা চলাফেরা করে। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে। উইথ ইভেন দোজ, তাদের সাথে, এমনকি তাদের সাথে হু আর রুড টুয়ার্ডস হিম, তার প্রতি যারা রুক্ষ ছিল তাদের প্রতিও সে ভালো আচরণ করে। বিকজ হি হ্যাডস টু বিহেভ রুডলি, কারণ সে রুক্ষ আচরণ করা ঘৃণা করে। ওয়ান হু প্রিটেন্ডস টু বি পোলাইট ক্যান নট বি পোলাইট ইন অল সার্কামস্টেন্সেস, যে পোলাইট হওয়ার ভান করে, অভিনয় করে, সে কিন্তু সব পরিস্থিতিতে এটা করতে পারবে না। বাট দ্য ম্যান হু ইজ রিয়েলি পোলাইট ডাজ নট ফিয়ার এনিবডি, কিন্তু যে ব্যক্তি আসলেই ভদ্র সে কাউকে ভয় পায় না। হোয়াট এভার বি দ্য প্রভোকেশন, প্ররোচনা যাই হোক, প্রভোকেশন মানে হলো প্ররোচনা যাই হোক, সে কাউকে ভয় পায় না। সুন্দর একটি প্যাসেজ, ভেরি ইম্পর্টেন্ট। আজকাল মানুষের মধ্যে এই নৈতিক চরিত্রতা অনেক ঘাটতি রয়েছে। নাম্বার 12 চলে যাচ্ছি আমরা। নিউমেরাস, অগণিত, আর্লি, সকাল সকাল, সুইটেবল, এইজেস, সুইটেবল যেটা মানানসই, এইজেস বয়স্ক হতে পারে। আমরা প্যাসেজ যখন পড়ব তখন সঠিক অর্থটা পেয়ে যাব। দা রয়েছে মেনটেন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করা, মেক তৈরি করা, মোরওভার তদুপরি, ফ্রেশ, সতেজ, তরতাজা। মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ, সকালের হাঁটা একটি এক্সারসাইজ, ব্যায়াম, যেটা ফর দ্য পিপল অফ অল এজেস, সকল বয়সী লোকদের জন্য কি? সকল বয়সী লোকদের জন্য সুইটেবল। মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ সুইটেবল ফর দ্য পিপল অফ অল এজেস, সকল ধরনের লোকদের জন্য মর্নিং ওয়াক সুইটেবল। ইট গিভস আস নিউমেরাস বেনিফিটস, এটা আমাদেরকে অগণিত, নিউমেরাস মানে হলো অসংখ্য বা অগণিত, বেনিফিটস উপকারিতা দিয়ে থাকে।
সকালের হাঁটাটা আমাদের অনেক উপকারিতা দিয়ে থাকে। দ্য পিপল হু ওয়েক আপ আর্লি, যে সকল লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, অ্যান্ড গো আউট ফর এ ওয়াক, এবং হাঁটতে বের হয়, ক্যান এনজয় ফ্রেশ মর্নিং এয়ার, তারা ফ্রেশ মর্নিং এয়ারকে এনজয় করতে পারে। সকালবেলা যানবাহন থাকে না, কলকারখানা বন্ধ থাকে, মানুষের চলাচল কম থাকে, সতেজ বাতাস, সতেজ পরিবেশ সব কিছু উপভোগ করতে পারে একজন আর্লি রাইজার। মোরওভার দিস এক্সারসাইজ হেল্পস দ্যাম, এই এক্সারসাইজ তাদেরকে হেল্প করে মেনটেন গুড হেলথ মেনটেন করতে, রক্ষণাবেক্ষণ করতে। অ্যাগেইন দে ক্যান মেক এ গুড স্টার্ট অফ দেয়ার ওয়ার্ক, তাদের কাজের একটি ভালো স্টার্ট করতে পারে। সকালবেলা ওঠার কারণে সারাদিন তার মন ফুরফুরে থাকবে, সতেজ থাকবে এবং তার কাজটাও খুব ভালোভাবে শুরু করতে পারবে। নাম্বার 13, দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার্স ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। নিউজ পেপার, আচ্ছা নিউজ পেপার নিয়ে কথা হয়েছে। মডার্ন, আধুনিক, গ্রেট মহান, টু অফ, রিড মানে পড়া, গিভ মানে দেওয়া, দা, ডু, এগুলোর অর্থ আমাদের জানা আছে। তাহলে চলো আমরা এটা একটু দেখি। দ্য বেনিফিটস অফ রিড আছে, এটাকে আইএনজি যোগ করতে হবে, প্রিপোজিশনের পর ভার্ব দিলে সেটাকে আইএনজি যোগ করে নিতে হয়। তাহলে আমরা রিডিং বলবো। দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার্স ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, নিউজ পেপারকে বলা হয় স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। দ্য চিফ বিজনেস অফ এ নিউজ পেপার, একটি নিউজ পেপারের প্রধান বিজনেস, কাজ, বিজনেস মানে আমরা ব্যবসা মনে করি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ। এখানে চিফ বিজনেস, প্রধান কাজ হলো একটি নিউজ পেপারের ইজ টু গিভ আস নিউজ, আমাদেরকে নিউজ দেওয়া। নিউজ পেপারের প্রধান কাজ হলো টু গিভ আস নিউজ, আমাদেরকে নিউজ দেওয়া, হুইচ উই নিড, যেটা আমাদের দরকার, টু নো, জানা দরকার, যেই নিউজগুলো আমাদের জানা দরকার সেই নিউজগুলো দিয়ে থাকে। ইট টেলস আস, এটা আমাদেরকে বলে, হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, বিদেশে এবং দেশে কি ঘটে, অর্থাৎ দেশ বিদেশে কি ঘটছে একটি নিউজ পেপার আমাদেরকে বলে থাকে। দ্য মডার্ন সিভিলাইজড পিপুল, আধুনিক সভ্য লোকেরা, ক্যান নট ডু উইদাউট নিউজ পেপার, ক্যান নট ডু, একটি মুহূর্ত চলতে পারবে না বা কাজ করতে পারবে না নিউজ পেপার ছাড়া। নিউজ পেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন, একটি জাতির জীবনে নিউজ পেপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউজ পেপার চাইলে পুরো দেশে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিতে পারে, নিউজ পেপার চাইলে একটি দলকে কটাক্ষ করতে পারে, একটি দলকে নিচু করে দিতে পারে, নিউজ পেপার চাইলে একটি দলকে বাড়তি সুযোগ দিতে পারে, একজন মানুষকে ঘায়েল করে দিতে পারে। সো নিউজ পেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন, একটি জাতির জীবনে নিউজ পেপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড প্রোভাইডস এ গ্রেট বেনিফিট টু আস, আমাদেরকে বিশাল সুযোগ সুবিধা এনে দিয়েছে নিউজ পেপার। নাম্বার 14, এডুকেশন নিয়ে কথা হচ্ছে, নলেজ নিয়ে কথা হচ্ছে। ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা ছড়িয়ে দেওয়া। ডিপ্রাইভ উমেন, নারীদেরকে যদি আমরা বঞ্চিত করি, মানে শিক্ষার নিয়ে কথা, সোজা কথা বোঝা গেল। ডেভেলপ, উন্নয়ন করা। উইদাউট, ব্যতীত। রিমুভ, দূর করা। বিটুইন, দুইয়ের মধ্যে, ইত্যাদি। তাহলে এটাকে আমরা একটু পড়ি। শিক্ষা আমাদের ইগনোরেন্স, আমাদের অজ্ঞতাকে কি করে? দূর করে। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস লাইট অফ নলেজ, আমাদেরকে লাইট অফ নলেজ দিয়ে থাকে এবং ইগনোরেন্সকে দূর করে থাকে, অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলো প্রদান করে। gives us light of knowledge. In respect of imparting education, শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে there should be no discrimination, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না ম্যান অ্যান্ড উমেনের মাঝে। between, দুইয়ের মধ্যে বোঝাতে between, discrimination between men and women. Education is one of the human rights, শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি। if we deprive women of, আমরা যদি নারীদেরকে বঞ্চিত করি দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে, অলমোস্ট, কারণ নারীরা আমাদের জনসংখ্যার অর্ধেক, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উড রিমেইন ইন ডার্কনেস, তার অন্ধকারে থেকে যাবে। একটা দেহের অর্ধেক যদি অচল থাকে তাহলে সেই মানুষটা কিন্তু চলতে পারে না। একটি দেশের, একটা জাতির অর্ধেক মানুষ যদি অন্ধকারে থাকে সেই জাতি উন্নতি লাভ করতে পারে না।
নারীদেরকে শিক্ষা বঞ্চিত রাখা মানে হলো একটি জাতিকে অগ্রসর হওয়ার পথে বিশাল একটি প্রতিবন্ধকতা তৈরি করা। সো তাদেরকে শিক্ষিত করে সবাইকে একসাথে শিক্ষিত হয়ে আগামী পথে এগিয়ে চলতে হবে। নো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন, ক্যান বি ব্রট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা, পাস্ট পার্টিসিপল হয়েছে। কোনো উন্নয়ন আনা যাবে না, আনতে পারবে না। অ্যাবাউট, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোনো উন্নয়ন আনা যাবে না উইদাউট পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সো গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে টু এডুকেট উইমেন ফোক, নারী জাতিদেরকে, নারী সম্প্রদায়কে শিক্ষিত করার জন্য সরকার সব কিছু করছে। আমরা সর্বশেষ একটি পর্ব, এটা পরে আজকের মতো এখানেই শেষ করব। আশা করি তোমরা এভাবে বুঝে বুঝে যদি পড়তে পারো তোমাদের অনেক উপকার হবে। নাম্বার 15। আর তোমাদের কেমন লেগেছে, তোমরা এরকম আরও চাও কি না, যদি তোমরা কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করবে, আমরা তোমাদের কমেন্টকে মূল্যায়ন করব। টু এ ফর ইন ওয়ার্ক, এখানে মাত্র দুইটা জিনিসের অর্থ বোঝার আছে। ওয়ার্ক এটা সবাই জানে, কাজ, প্রিপেয়ার, প্রস্তুত করা। নাম্বার 15-এ চলে যাচ্ছি। 15-এর বিষয়বস্তু হলো স্টুডেন্টস, সোশ্যাল সার্ভিস, টেকিং পার্ট, স্টুডেন্টদের কী কী কাজ আছে পড়াশোনার বাইরে, তাই নিয়ে আলোচনা হবে কোশ্চেন নং 15-এ। ইট ইজ ইউজফুল ফর স্টুডেন্টস, ইউজফুল ফর, ইউজফুল টু, এই দুটি প্রিপোজিশন ব্যবহার হয়। ইট ইজ ইউজফুল ফর স্টুডেন্টস টু টেক পার্ট ইন, টেক পার্ট ইন অংশ নেওয়া, টেক পার্ট ইন আবারও বললাম, এই তিনটে ওয়ার্ডের সম্মিলিত অর্থ হলো অংশ নেওয়া। সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিসে অংশ নেওয়া ইউজফুল, অর্থাৎ শুধু পড়াশোনাই করলাম, সমাজ দিকে ভ্রুক্ষেপ করলাম না, রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব পালন করলাম না, তা নয়। পড়াশোনার পাশাপাশি আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। বাই টেকিং পার্ট, টেক পার্টের পরে ইন হয়, আমরা ইতিমধ্যে জেনেছি টেক পার্ট ইন, তাহলে আমরা ডি নম্বরও ইন দেব। বাই টেকিং পার্ট ইন সোশ্যাল সার্ভিস দে ক্যান বেনিফিট দেমসেলভস, নিজেদেরকে উপকৃত করতে পারে, অ্যাজ ওয়েল এস, এবং দ্য নেশন, জাতি, জাতিকেও তারা উপকার করতে পারে, নিজেদেরকেও তারা উপকার করতে পারে। চাইলে আমি এখানে এ দিতে পারবো, অ্যাজ ওয়েল এজ এ নেশন। স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড অফ, এখানে আমি দা ব্যবহার করব। আচ্ছা, এখানে যদি আমি দা ব্যবহার করি তাহলে আমাকে এখানে এ ব্যবহার করা বেটার, কারণ আমাকে সবগুলো ওয়ার্ড ব্যবহার করতে হবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড অফ প্রিপেয়ারিং, প্রিপোজিশন আছে, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, আইএনজি যোগ করব, প্রিপেয়ারিং ফর ফিউচার লাইফ। স্টুডেন্ট লাইফ হলো ফিউচার লাইফের জন্য প্রস্তুতি। ইফ দ্য স্টুডেন্টস ডু সাম সোশ্যাল ওয়ার্ক, স্টুডেন্টরা যদি কিছু সোশ্যাল ওয়ার্ক করে, সামাজিক কাজ করে, দে উইল বি বেটার প্রিপেয়ার্ড, তারা আরও ভালোভাবে প্রস্তুত হবে। ফর গিভিং সার্ভিস টু দ্য নেশন, গিভ সামথিং টু সামওয়ান, অন কমপ্লিশন অফ দেয়ার এডুকেশন, তাদের পড়াশোনা শেষ করে। অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ নো ফ্যামিলি বার্ডেন, স্টুডেন্টদের কোনো পারিবারিক বোঝা নেই, পরিবার নিয়ে তাদের চিন্তা করতে হয় না। দু একজন ব্যতিক্রম ছাড়া অধিকাংশ স্টুডেন্টের কাজ হলো পড়াশোনা করা, বাবা মা তাদেরকে সংসারের কোনো ঝামেলা দেন না, একটি কারণেই তারা যেন পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যায়। অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ নো ফ্যামিলি বার্ডেন অ্যান্ড অ্যাজ দে গেট এনাফ টাইম ডিউরিং দ্য লার্জ ভ্যাকেশন, বছরে বিভিন্ন লম্বা ছুটি পাওয়া যায়, গ্রীষ্মকালীন ছুটি আছে, তারপরে ঈদের ছুটি আছে, রোজার ছুটি আছে, পূজার ছুটি আছে, তারা বিভিন্ন এরকম লম্বা ছুটি পেয়ে থাকে। আমি যখন কথা বলছি পৃথিবীতে করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, 3 লক্ষের বেশি লোক এই পর্যন্ত মারা গিয়েছে, স্কুল কলেজ কয়েক মাস যাবৎ বন্ধ আছে, আগামী তার কতদিন বন্ধ থাকবে নিশ্চয়তা নেই। তাহলে তারা কিন্তু একটা লম্বা ছুটি পেয়েছে। যারা যারা ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্ট, তারা কিন্তু এই সময় সমাজের লোকজনদেরকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করতে পারে। ওকে, আমরা তার পরবর্তীতে চলে যাচ্ছি। দে ক্যান ডু এ গ্রেট ডিল অফ ওয়ার্ক, এখানে আমরা এ দিব, প্রচুর কাজ করতে পারে ফর দ্য পিপুল, মানুষের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজ ছিল এই পর্যন্তই। কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে অর্থ বুঝিয়ে বলতে, কারণ অর্থ ছাড়া অ্যান্সার মনে থাকবে না, অর্থ ছাড়া কোনো কিছু ভালোভাবে বোঝাও যায় না। তাই তোমরা যখন পরবর্তীতে এই ধরনের প্রশ্নগুলো পড়বা, অবশ্যই অর্থ বুঝে করবা,
সামনের ডিকশনারি ইউজ করবা এবং ইন্টারনেটের সহযোগিতা নিতে পারো। এভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো, আশা করি পরীক্ষায় তোমরা ভালো করবা। কোশ্চেন নাম্বার 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।